নিচের প্রথম প্রশ্নের উত্তর কাব্যিক ধারায় তথ্যবহুল বিশ্লেষণ ও কাঠামোগত সৌন্দর্যে সাজিয়ে উপস্থাপন করছি। বাকি দুটি প্রশ্নের উত্তরও হেঁকে হেঁকে প্রদান করব। শেয়ার করে ছড়িয়ে দিন অনেকের মাঝে, ইনশাল্লাহ জয়ী হব সবাই মিলে। প্রশ্ন ১, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর। কাব্যিক ধারায় তথ্য ও সৌন্দর্যের সমৃদ্ধ বিশ্লেষণ। ভূমিকা: গর্জে উঠেছিল বাংলার ধরনী, স্বাধীনতার স্বপ্নে ছিল দীপ্তি ও ধ্বনি। ১৯৬৯ সালের সেই উত্তাল সময় লক্ষ প্রাণে জ্বলে উঠেছিল চেতনার অনলয়। গণ অভ্যুত্থান একে সংজ্ঞায় বলা হয়। এটি এমন একটি জন আন্দোলন যা শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণমানুষের দীর্ঘস্থায়ী অসন্তোষ ও প্রতিবাদের ফসল। এ ছিল না কেবল ক্ষণিকের তাণ্ডব, এ ছিল ইতিহাস করার পূর্বাভাস, অনিবার্য সংযম ও রন্দামামা ধ্বনি। মূল আলোচনা। কারণসমূহ: ১. এটা ১৯৪৭ পাকিস্তানের জন্ম হলেও পূর্ব বাংলার প্রতি অবিচার শুরু হয় সেই প্রথম বছর থেকেই। ভাষা, সংস্কৃতি ও অর্থনীতিতে বঞ্চনা। ২. এটা ১৯৫২ ভাষা আন্দোলনের রক্ত ঝরেছে বটে, কিন্তু ক্ষমতার কাঠামোতে বাংলার শূন্যতা ছিল প্রবল। ৩. এটা ১৯৫৮ আইয়ুব খানের সামরিক শাসন জাতিকে স্তব্ধ করে দেয়, গণতন্ত্রের চর্চা হয় পরিত্যক্ত। ৪. এটা ১৯৬৬ শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবি, একটি মহাজাগরণ যা পশ্চিমা শাসকদের ভিত কাঁপিয়ে তোলে। ৫. এটা ১৯৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করে, জনমনে ক্ষোভের আগুন লাগে। ৬. জনজীবনের দারিদ্র্য, মূল্যস্ফীতি, খাদ্য সংকট ও সামাজিক বৈষম্য জনগণকে করে তোলে ক্ষুব্ধ ও বিদ্রোহী। ৭. ছাত্র আন্দোলনের তীব্রতা, ছাত্র সমাজ ১১ দফা দাবির মাধ্যমে নেতৃত্বে আসে, যাদের কণ্ঠে ছিল জনতার স্বর। ৮. রাজনৈতিক দমন পীড়ন, সভা সমাবেশে নিষেধাজ্ঞা, কারাবন্দী রাজনীতিবিদ এবং পুলিশি নির্যাতন। ৯. সংবিধান ও কেন্দ্রীয় দমননীতি, এক ইউনিট ব্যবস্থা ও কেন্দ্রীয়করণের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন হরণ। ১০. তিতুমির হলের সেই ঘটনা, ছাত্রনেতা আসাদুজ্জামানের শাহাদাত ছাত্রদের মধ্যে নতুন আগুন জ্বালিয়ে দেয়। ফলাফলসমূহ: ১. এটা ১৯৬৯ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন, যা সামরিক কর্তৃত্বের পতনের প্রথম ধাপ। ২. এটা ১৯৬৯ আগরতলা মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানের মুক্তি, বঙ্গবন্ধু উপাধির সূচনা। ৩. ছাত্র আন্দোলনের জয়, ছাত্র সমাজ প্রমাণ করে নেতৃত্ব কেবল বয়সে নয়, আদর্শে হয়। ৪. গণ অভ্যুত্থানের বিজয়, জনগণ রাজনীতির কেন্দ্রে উঠে আসে, জনপ্রতিনিধিত্বের চিন্তা দৃঢ় হয়। ৫. রাজনৈতিক চেতনার প্রসার, গ্রামগঞ্জে গণজাগরণ ছড়িয়ে পড়ে, জাতীয়তাবাদী চেতনা বাড়ে। ৬. ৬ দফার গ্রহণযোগ্যতা বৃদ্ধি, বাংলার মানুষের মুখে মুখে ৬ দফা হয়ে ওঠে মুক্তির মন্ত্র। ৭. প্রশাসনিক নমনীয়তা, সামরিক শাসনের পরিবর্তে ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। ৮. বুদ্ধিজীবী সমাজের সম্পৃক্ততা, শিক্ষার্থী, শিক্ষক এবং সংস্কৃতি কর্মীরা সরব হন আন্দোলনে। ৯. ৭১ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনা, এই অভ্যুত্থান ছিল স্বাধীনতার পরিপূর্ণ প্রস্তুতি। ১০. বাঙালির আত্মপরিচয়ের উন্মেষ, আমরা বুঝে যাই আমরা বাঙালি, পাকিস্তানি নই, এই ভাবনার উৎস ছিল ৬৯ চেতনায়। উপসংহার: ১৯৬৯ ছিল না কেবল একটি বছর, এটি ছিল সূর্যোদয়ের সোনালী পথযাত্রার শেষ অন্ধকারের শপথের দিন। গণ অভ্যুত্থান বাংলার মাটিকে স্নেহে জড়িয়ে বলেছিল, এই রাষ্ট্র আমাদের নয়, আমাদের চাই নিজেদের স্থান, নিজস্ব শাসন। আসাদ, মতিউর, রাজু নাম নয়, তারা বাঙালির লাল সবুজের প্রাণ। এই অভ্যুত্থান ছিল স্বাধীনতার মৌলিক স্তম্ভ, যা ১৯৭১ এর বিজয়ের ভিত্তি স্থাপন করে। মনে রাখার কৌশল এমনেমনিক: ৬৬ র ৬ দফা জাগায় প্রাণ, ৬৮তে মামলা, ৬৯ এ অভ্যুত্থান। আসাদ আলাউদ শহীদের রক্তে ওঠে বাঙালি শক্তে। পূর্ব পশ্চিমের বৈষম্য ছিল বিদ্রোহের জন্মকথা। পরবর্তী উত্তর: ২.
1971 সালের মুক্তিযুদ্ধ কিভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে? প্রশ্ন 2। 1971 সালের মুক্তিযুদ্ধ কিভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে? 4 পৃষ্ঠাব্যাপী কাব্যিক ভাষায় পরিসংখ্যান সহ তথ্যবহুল বিশ্লেষণ। ভূমিকা: জ্বলছিল পূর্বাকাশে এক চেতনার আগুন। মায়ের ভাষায় মাটির দাবিতে ফুঁসে উঠেছিল জনগণ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল শুধু যুদ্ধ নয়, ছিল রাজনৈতিক পুনর্জন্মের সূর্যোদয়। মুক্তিযুদ্ধ বলতে বোঝায় একটি জাতির স্বাধীনতার লক্ষ্যে সংঘটিত জনযুদ্ধ, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সামরিক প্রতিরোধ এক সূত্রে মিলে যায়। এই যুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানি শাসন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলার মানুষের প্রাণের প্রতিবাদ। মূল আলোচনা: মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রভাব। 1. এটা 1971 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়, যার নাম, পতাকা ও মানচিত্র সবই নির্ধারিত হয় যুদ্ধক্ষেত্রে। 2. নেতৃত্বে উত্থান: শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন বন্দী, যুদ্ধ শেষে হন জাতির পিতা, রাজনীতির কেন্দ্রবিন্দুতে স্থায়ী আসন পান। 3. এটা 1972 মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম কাজই ছিল সংবিধান প্রণয়ন, যা গড়ে তোলে একটি ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামো। 4. সশস্ত্র বাহিনীর গঠন: যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে সেনাবাহিনী ও বিজিবি, তৎকালীন রক্ষী বাহিনী, গঠিত হয়, জাতীয় নিরাপত্তা ভিত্তি স্থাপন করে। 5. বহুদলীয় রাজনীতির পথ চলা: যদিও 1975 একদলীয় শাসন আসে, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বহুদলীয় গণতন্ত্রের প্রেরণা দিয়েছিল। 6. রাজনীতিতে জাতীয়তাবাদের জোয়ার: বাংলাদেশি নয়, বাঙালি জাতীয়তাবাদ ছিল রাজনীতির প্রেরণা, যা ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের ওপর প্রতিষ্ঠা। 7. মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধ ইস্যুর রাজনীতিকরণ: যুদ্ধপূর্ববর্তী সময়ে মুক্তিযোদ্ধা চেতনার রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে। 8. আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি: ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি, জাতিসংঘের সদস্যপদ, সবই রাজনীতিকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যায়। 9. রাজনৈতিক দলের পুনর্গঠন: আওয়ামী লীগ হয় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র, এবং অন্যান্য দল পুনর্গঠিত হয় নতুন বাস্তবতায়। 10. প্রতিহিংসার রাজনীতির সূচনা: যুদ্ধের পর রাজনৈতিক শুদ্ধি অভিযান, সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিচারের নামে দমন শুরু হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রাজনীতিতে প্রভাবিত করে। 11. গণতন্ত্রের ধারণা পোক্ত হয়: পাকিস্তানি শাসনের একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র হয়ে ওঠে আদর্শ। 12. ধর্মনিরপেক্ষতার ভিত্তি রচিত হয়: ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষতা হয়ে ওঠে সংবিধানের অন্যতম মূল স্তম্ভ। 13. সাম্য ও সমাজতন্ত্রের প্রতিশ্রুতি: ধনী গরিবের বিভেদ দূর করার রাজনৈতিক ইশতেহার শুরু হয় মুক্তিযুদ্ধ পরবর্তী নীতিতে। 14. মুক্তিযুদ্ধভিত্তিক রাজনীতির জন্ম: 71কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান গড়ে ওঠে। 15. নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ে: নারী মুক্তিযোদ্ধাদের ভূমিকা নারী অধিকার রাজনীতির উৎসের রূপ নেয়। 16. যুদ্ধাপরাধ ও বিচার প্রক্রিয়া: রাজনৈতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘকাল আটকে থাকলেও এই ইস্যু ছিল রাজনৈতিক দাস। 17. জাতীয় দিবস ও প্রতীক রাজনীতি: স্বাধীনতা দিবস, বিজয় দিবস রাজনীতিতে সাংস্কৃতিক চেতনার ঘনিষ্ঠ রূপ নেয়। উপসংহার: মুক্তিযুদ্ধ ছিল কেবল রণক্ষেত্রের নয়, ছিল তার রাজনীতির মহাস্রোতের এক অপর্যায়। একটি জাতি শিখেছিল, আমরা নিজেরা পারি নিজেদের শাসন করতে। এ বিশ্বাস থেকে জন্ম নেয় রাজনীতির নতুন দিগন্ত। রাজনীতি আর হয় না কেবল এলিট শ্রেণীর খেলা। গ্রামের কৃষক, শহরের শ্রমিক, সবাই হয়ে ওঠে এতে সক্রিয় অংশগ্রহণকারী। সেই যুদ্ধের চেতনা এখনো বয়ে চলে, কখনো প্রেরণায়, কখনো বিতর্কে, কিন্তু হারায়নি একটুও তার জ্বলন্ত আলো। মনে রাখার কৌশল: এমনেমনিক 71-এর যুদ্ধ রাজনীতির মূর্ছনা করে।
রাজনীতির প্রাণ, একাত্তরের হৃদয়। পরবর্তী উত্তর 3। 1972 সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। প্রশ্ন 3। 1972 সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ভূমিকা: নবজাত রাষ্ট্রের স্বপ্নে লেখা। একটি দলিল, একটি ইতিহাস, একটি ভাষ্য। বাংলাদেশের 1972 সালের সংবিধান স্বাধীনতার সংগ্রাম শেষে লেখা হয়েছিল যে দলিল, সেটি হয়ে উঠেছিল জাতির আত্মার প্রতিচ্ছবি। সংবিধান শব্দটি মানে একটি রাষ্ট্রের মৌলিক আইন বা গঠনমূলক দলিল, যা শাসন ব্যবস্থার কাঠামো, অধিকার, কর্তব্য ও মৌলিক নীতিমালা নির্ধারণ করে। বাংলাদেশের সংবিধান তেমনি এক আশ্চর্য সৃজন, যেখানে যুদ্ধের তপস্যা মিশে গেছে কলমের মহাজাগরণ। মূল আলোচনা: সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। 1। এটা 1972 সালের 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে তা কার্যকর হয়। বিজয়ের বছরে এক বিজয়ের দলিল। 2। প্রস্তাবনার প্রতিশ্রুতি। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, জাতির উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদ। 3। 4 মূলনীতি: জাতীয়তাবাদ, বাঙালি জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্র নির্মাণ। গণতন্ত্র, জনগণের ভোটে সরকার গঠন। ধর্মনিরপেক্ষতা, ধর্মের ওপর নয়, মানবিকতা ও যুক্তির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। সমাজতন্ত্র, অর্থনৈতিক বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠা। 4। একক ও লিখিত সংবিধান। সংবিধানটি একটি একক দলিল হিসেবে 153টি ধারা ও 7টি তফসিল নিয়ে রচিত, যা সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ। 5। প্রধানমন্ত্রিত্বের ভিত্তিক সরকার। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকার পরিচালনার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। 6। মৌলিক অধিকার সুরক্ষা। সংবিধানের দ্বিতীয় ভাগে 18টি মৌলিক অধিকার স্বীকৃত, যেমন বাকস্বাধীনতা, সমতা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায় বিচার। 7। সংবিধান সংশোধন যোগ্যতা। সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের সুযোগ রাখা হয়, যাতে সময়ের সাথে তাল মিলিয়ে রূপান্তর সম্ভব হয়। 8। বিচার বিভাগের স্বাধীনতা। আইনের শাসনের ভিত্তিতে বিচার বিভাগের পৃথকীকরণ ও নিরপেক্ষতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। 9। বেসামরিক প্রশাসনের আধিপত্য। সামরিক নয়, বেসামরিক নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার নীতি গৃহীত। 10। সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সমতা। জমির সীমা, শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ সবই সমাজতন্ত্রের ভিত্তিতে গৃহীত। বিশেষ বৈশিষ্ট্যসমূহ। 11। মহিলা ও শিশু সুরক্ষা। নারীর সমান অধিকার, শিশুদের সুরক্ষার দৃষ্টিভঙ্গি সংবিধানে স্পষ্টভাবে সংরক্ষিত। 12। উন্নয়নের মৌলিক নীতি। রাষ্ট্রের দায়িত্ব নির্ধারিত হয়েছে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া। 13। ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি। বাংলার রাষ্ট্রভাষা হিসেবে ঘোষিত এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার নির্দেশনা সংবিধানে সন্নিবেশিত। 14। ভূখণ্ডগত অখণ্ডতার স্বীকৃতি। বাংলাদেশ একটি অবিভক্ত ও সার্বভৌম রাষ্ট্র, সংবিধানে এই ঘোষণা রয়েছে। 15। বৈদেশিক নীতি। আন্তর্জাতিক আইন, জাতিসংঘের চার্টার এবং অহিংস নীতির প্রতি শ্রদ্ধা সংবিধানে অন্তর্ভুক্ত। 16। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। শুধু অধিকার নয়, নাগরিকের প্রতিও সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য, কর প্রদান, আইন মান্যতা। উপসংহার: 1972 সালের সংবিধান ছিল না কেবল একটি দলিল, এটি ছিল একটি স্বপ্নপত্র, একটি জাতির আত্মপ্রকাশ, যেখানে যুদ্ধের রক্ত আর কবিতার ভাষা মিলেমিশে নতুন রাষ্ট্রের আত্মপরিচয়কে স্থাপন করেছিল অনন্যভাবে। আজও আমরা দাঁড়িয়ে আছি সেই সংবিধানের ছায়াতলে, যেখানে মানুষের অধিকার, মর্যাদা ও স্বপ্ন সুরক্ষিত। কালের পরিক্রমায় যদিও অনেক সংশোধন এসেছে, তবুও 72 সালের সেই মূল দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে সঠিক পথে। মনে রাখার কৌশল এমনেমনিক: গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র। 4 নীতিতে গাঁথা সংবিধানের রত্ন। 18 অধিকার, 153 ধারা। 7 তফসিলে বাঁধা স্বাধীনতার ধারা। 1972 সালের 4 নভেম্বর গৃহীত, 16 ডিসেম্বর কার্যকর। এই তারিখেই জন্মায় আমাদের আইনি স্বাধীনতা। এইভাবে
নিচের প্রথম প্রশ্নের উত্তর কাব্যিক ধারায় তথ্যবহুল বিশ্লেষণ ও কাঠামোগত সৌন্দর্যে সাজিয়ে উপস্থাপন।